সবজি, ডাল ও ফ্রাইড রাইসে অসাধারণ স্বাদ দিতে এসেছে প্রাণ স্বাদের মশলা। বাছাইকৃত সেরা মশলায় তৈরি প্রাণ স্বাদের মশলা, স্বাদ ও ঘ্রাণের দারুণ মিশ্রণ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সাথে থাকলে স্বাদ বাড়ে। কোকা কোলা। ফুড প্যান্ডায় ডিল নামে পাচ্ছেন 150 টাকা ছাড়। পিৎজা হাট, সিরাজ চুই গোস্ত ও আরো অনেক অপশন অনলি অন ফুড প্যান্ডা। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না। পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট। মা, ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? দুই দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা, শাহজালালে ইউনুস শেরিং সংক্ষিপ্ত বৈঠক, সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। আসন ছাড় নিয়ে বিএনপির সঙ্গে মিত্রদের দর কষাকষিতে প্রতীক নিয়ে দুশ্চিন্তা, ধানের শীষ ছাড়া জয় ছিনিয়ে আনার সক্ষমতা যাচাইয়ে জোর, চলতি সপ্তাহে সমঝোতার আশা। 5.7 মাত্রার ঝাঁকুনি দিল বড় বিপর্যয়ের বার্তা, ভৌগোলিক কারণে আরও ভয়ঙ্কর ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, সিংহভাগ ভবন ধসে ঢাকা চট্টগ্রামে বিপর্যয়ের শঙ্কা। আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু বিচার মেইন পাওয়ার হচ্ছে না। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার বিচার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। আমার মরা ছাড়া কোনো উপায় নাই। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেননি প্রায় 1 লাখ শ্রমিক। বিএমএটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা, শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা। এবং অর্জন ছাড়াই ব্রাজিলে শেষ হলো জলবায়ু সম্মেলন, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়নে নেই প্রতিশ্রুতি, খসড়া প্রস্তাবে ঠাঁই পায়নি জীবাশ্ম জ্বালানি বন্ধের রোডম্যাপও। সময় সংবাদে সঙ্গে আছি আমি মালিহা সৌরওয়ার্দী। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকাল 8:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়, যেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এরপর বিকেল 3টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার একান্ত বৈঠক হবে। ভোটের প্রস্তুতিতে বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় যুগপৎ আন্দোলনের শরিক এবং আসন সমঝোতায় আগ্রহী দলগুলো। এরই মধ্যে দলটির হাইকমান্ডের কাছে প্রত্যাশার কথা জানিয়েছে দলগুলো। তবে আরপিও সংশোধনীর পর দলগুলোর ধানের শীষ নিয়ে নির্বাচনের পথ বন্ধ হওয়ায় চিন্তায় পড়েছে বিএনপি। ছাড় দেয়া আসনগুলোতে জয় নিশ্চিতে কার্যকর পথ খোঁজার কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। হাসান ওয়ালির প্রতিবেদন। অনেকদিন পর পুরনো চেহারায় ফিরছে ভোটের মাঠ। তফসিল ঘোষণার আগেই মাঠে নেমেছে বেশিরভাগ দল। নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। রাজনীতিতে সরব থাকলেও ভোটের মাঠে কিছুটা পিছিয়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো। যুগপৎ আন্দোলন করেছেন, তাদের
যে সমস্ত আসনে তারা আগ্রহী। 237 আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর বাকি 63 আসন নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিএনপি তরফ থেকে ঘোষণা আছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা এবং ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে নির্বাচন ও সরকার গঠনের। এসব দলের সঙ্গে একাধিক বৈঠকও করেছে বিএনপি। তবে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার সুযোগ বন্ধ হওয়ার পরই জটিল হয়েছে সমীকরণ। 8 দলের জোট গণতন্ত্র মঞ্চের তরফ থেকে 40টি আসন চাওয়া হয়েছে বিএনপির কাছে। একইভাবে প্রত্যাশা জানিয়েছে 12 দলীয় জোট, জমিয়ত, গণ অধিকার সহ অন্যান্য দল। সময়টা আমরা খুব করছি। গণতন্ত্র মঞ্চভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, চলতি সপ্তাহে নিশ্চিত হতে পারে আসন ভাগাভাগি। বিএনপি তারা যেহেতু 237টা আসনে তারা প্রার্থী তার একটা প্রাথমিক ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন আরপিওতে তারা যে বিধানটা রেখেছেন হঠাৎ করে এক ধরনের চাপিয়ে দেওয়া আমাদের জন্য এখন একটা দিনও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তবে কিন্তু কালক্ষেপণ করবার কিন্তু কোনো সময় নেই। আমরা আশা করতে পারি আগামী 5-7 দিনের মধ্যে সমঝোতার জায়গায় আমরা আসতে পারবো। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী জমিয়তে উলামায়ে ইসলামও। অনেকগুলি আসনে আমাদের ডিমান্ড আছে, আসন সমঝোতার সিদ্ধান্তে আমরা উপনীত হলাম, কিন্তু যাদের সঙ্গে আমরা একমত হয়ে সমঝোতার কাঙ্ক্ষিত দ্বার প্রান্তে উপনীত হলাম, তারা যদি তাদের দলীয় নেতাকর্মীদেরকে, ভোটারদেরকে আমাদের সঙ্গে কাজ করার জন্য আন্তরিকতা প্রদর্শন না করে, তাহলে এটাকে তো আর সমঝোতা বলে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, শরিকদের আসন ছাড়তে দ্বিধা না থাকলেও জয় ছিনিয়ে আনার সক্ষমতা নিয়েই মূল ভাবনা। আমরা তো ছাড় দিতে রাজি আছি, তারা সেই মার্কা দিয়ে জনগণের ভোট আদায় করে আসতে পারবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে একটু সংকট আছে। যদি তারা ধানের শীষটা নিতে পারত তাহলে আমার দলকে আমি নামাইতে পারতাম, আর ধানের শীষটা না নিয়ে যদি অন্য মার্কায় নেয় তা আমার ধানের শীষের ভোটার বা কর্মী তাদের জোর করে মাঠে নামানো তো আমার জন্য খুব কষ্ট। তাদেরকে যথোপযুক্ত সম্মান করতে আমাদের আপত্তি নাই, কিন্তু এটা কার্যকর করার ক্ষেত্রে আমাদেরকে একসঙ্গে বসে ভাবতে হবে কোন পদ্ধতিতে করা যায়। ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার পরই শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক প্রচারণা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে ইসি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এক ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। ভূমিকম্পের এই উৎপত্তিস্থলকে সাবডাকশন জোন হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ইন্দো বার্মা সাবডাকশন জোন ও ডাউকিচুতি, এই দুই শক্তিশালী উৎসের কারণে বাংলাদেশ বহুদিন ধরেই রয়েছে বড় ধরনের ঝুঁকিতে। তার উপর রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প অসহনশীল ভবনগুলো বিপর্যয়ের শঙ্কা আরও বাড়িয়েছে। 21 নভেম্বর বেলা 10টা 38 মিনিট 5.7 মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দেয় পুরো দেশকে। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, অর্থাৎ রাজধানীর বেশ কাছে। আর এটাই শঙ্কার অন্যতম বড় কারণ। আবারও তাই প্রশ্ন, এমন বড় ধরনের ভূমিকম্পের পর কতটা নিরাপদ বাংলাদেশ? দেশে ভূমিকম্পের উৎস মূলত দুটি, একটি পূর্বে অবস্থিত ইন্দো বার্মা সাবডাকশন জোন, অন্যটি উত্তরের ডাউকিচুতি। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সাবডাকশন জোন। এবারের উৎপত্তিস্থল অর্থাৎ নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগস্থলে মাঝামাঝি অবস্থিত। ভূতত্ত্ববিদরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে বিশ্বে সাধারণত যে সকল ভৌগোলিক কাঠামো থাকে বাংলাদেশও তার বাইরে নয়। সেজন্যই উত্তর এবং পূর্বাঞ্চলের টেকটনিক প্লেটের কম্পন প্রভাব ফেলে সারা দেশে। একদিকে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ হচ্ছে উত্তর দিকে, এটা একটা প্লেট বাউন্ডারি। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ তার পূর্ব পাশে যে বার্মিস যে প্লেটটা আছে সেটার সাথেও তার একটা সংঘর্ষ হচ্ছে। গবেষণা অনুযায়ী এই সাবডাকশন জোনে প্রায় 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে। আর এই শক্তি উন্মুক্ত হলে আরও বড় ধরনের কম্পনের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা তাই এই 5.7 মাত্রার কম্পনকে বড় বিপদের আগাম বার্তা হিসেবে দেখছেন। সাবডাকশন জোন ওটাকেই আমরা বলি যেখানে একটা প্লেট আর একটা প্লেটের নিচে তলিয়ে যায়। পৃথিবীর যে কোনো সাবডাকশন জোনের ভূমিকম্প হচ্ছে নটোরিয়াস, যেটা আমাদের এখানে বিরাজ করছে। বিপুল পরিমাণ যে শক্তি 8.2 থেকে 9 মাত্রা শক্তি যেটা জমা হয়েছে, সেটার ক্ষুদ্রতম একটা শক্তি আজকে বের হলো। তাহলে এই খুলে যাওয়ার ফলে তাহলে আরও যে শক্তি যেটা জমা হয়েছে সেইটা তাহলে সামনে নিকট ভবিষ্যতে আরও বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে।
এদিকে নগর পরিকল্পনাবিদরা বরাবরই বলে আসছেন রাজধানীর বেশিরভাগ ভবনের নেই পর্যাপ্ত ভূমিকম্প সহনশীলতা। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে এখানকার বেশিরভাগ ভবন। এরপরেই তালিকায় আছে বন্দর নগরী চট্টগ্রাম। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। বড় ধরনের ঝুঁকি এড়াতে তাই জোর দিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সচেতনতা ও প্রশিক্ষণের সঙ্গে নিয়মিত মহড়া আর সব ভবনে নিয়ম করে নিরাপত্তা তদারকি বাড়ানো ছাড়া উপায় নেই বলে মত সংশ্লিষ্টদের। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে 70 থেকে 80% ভবন ধসে পড়ার পাশাপাশি লক্ষাধিক প্রাণহানির শঙ্কা বিশেষজ্ঞদের, বিশেষ করে বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং ইউরেনেশিয়ান টেকটনিক প্লেটের খুব কাছে হওয়ায় এখানে যেমন ভূমিকম্পের সংখ্যা বাড়িয়ে তুলছে, তেমনি বিল্ডিং কোড না মেনে ইচ্ছে মতো বহুতল ভবন নির্মাণ করায় 60 বর্গমাইলের পুরো নগরীই পড়েছে ঝুঁকির মধ্যে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার সকাল 10:38 হঠাৎ নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে ঘিরে থাকা বাংলাদেশ ইন্ডিয়ান, বার্মিজ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটনিক প্লেট দীর্ঘদিন ধরে খুবই গতিশীল রয়েছে। এর বাইরে আরও একটি মাইনর টেকটনিক প্লেটের সুপ্ত অবস্থান রয়েছে চট্টগ্রাম নগরীর ভূগর্ভে। এই তিনটি টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে 2021 সাল থেকে এ পর্যন্ত 212 বার ভূকম্পন অনুভূত হয়েছে। একদিকে যেমন এই অঞ্চলে ভূকম্পনের হার ক্রমশ বেড়েছে, অন্যদিকে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক ঝুঁকিপূর্ণ বহুতল ভবন। অনেকগুলি ভবন প্রায় 50-100 বছরের বয়স হয়ে গেছে। সেই ভবনগুলো কিন্তু অ্যারাউন্ড 75% এখন। নতুন ভবন হচ্ছে সেখানে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ছাড়া তৈরি করতেছে। সেই ভবনগুলো একেবারে মারাত্মক ঝুঁকি, মধ্যম ঝুঁকি, একেবারে কম ঝুঁকিতে আছে। এগুলি যদি ভেঙে পড়ে 75% বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোক মারা যাবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডি এর তথ্য অনুযায়ী নগরীতে 4,01,721টি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক ভবন। অধিকাংশ ভবন নির্মাণে যেমন বিল্ডিং কোড মানা হয়নি, তেমনি সমুদ্র উপকূলবর্তী হয় নির্মাণ সামগ্রীতে রয়ে গেছে জটিলতা। এমনকি যানবাহন চলাচলের পথ না থাকায় যে কোনো দুর্ঘটনা কিংবা দুর্যোগে চরম বিপর্যয় সৃষ্টি হবে বলে শঙ্কা ফায়ার সার্ভিসের। অপরিকল্পিত ভবন নির্মাণ, তারপরে নির্মাণ সামগ্রী, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, আর তাছাড়া যেহেতু এখানে সাগরের নিকটবর্তী, সেখানে যে আপনার নির্মাণ সামগ্রীর যে একটা কিউরিং সেক্ষেত্রে যদি সল্ট ওয়াটার যদি নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে ভবনের যে টেকসই নির্মাণ কার্যক্রমটা ব্যাহত হবে। গত 4 বছরে বাংলাদেশের অভ্যন্তরে অন্তত 37 দফা সৃষ্ট ভূকম্পনে তেমন কোনো ক্ষতি না হলেও সর্বশেষ শুক্রবার 38 দফার 5.7 মাত্রার ভূকম্পে কাঁপিয়ে দিয়েছে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম সহ আশপাশের এলাকা। সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ সরকারি তদারকি সংস্থাগুলোর অবহেলার কারণে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ভূকম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার মত এই প্রকৌশলীর। যেগুলো রেট্রোফিটিং করে ঝুঁকিমুক্ত করা যায় সেটা করতে হবে, আর যেটা করা সম্ভব নয় টেকনিক্যালি সেগুলো ডেমোলিশ করে দিতে হবে। ইজিলি ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে, উদ্ধার কার্য ভালোভাবে চালানো যেতে পারে, সেজন্য রাস্তাঘাট কোথাও যদি কোনো সংকীর্ণ থাকে, গাড়ি যাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা হয় সেগুলো অপসারণ করতে হবে অবিলম্বে। সরকারের পক্ষ থেকে ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে বা আদার অথরিটি আছে, কন্টিনিউয়াস মানুষকে একটু সচেতন করাই ব্যাপারে সেটাও করতে হবে। বাংলাদেশ ইন্ডিয়ান টেকটনিক প্লেটের কারণে 1918 সালে শ্রীমঙ্গলে অনুভূত হয়েছিল 7.6 মাত্রার ভূকম্পন। পরবর্তী 107 বছরে অনুভূত ভূকম্পনগুলো ছিল রিক্টার স্কেলে 3 থেকে 5.5 মাত্রার মধ্যে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
শুক্রবারের ভূমিকম্পে 10 জন নিহতের পাশাপাশি সারা দেশে আহত হয়েছেন কয়েকশো মানুষ। রাজধানীতে হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন। এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার স্বপন আহমেদ এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আশিকুর রহমান পিয়াল। প্রথমে সরাসরি যাচ্ছি স্বপনের কাছে। গতকালের যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্প কিন্তু রাজধানী সহ বিশেষ করে রাজধানীতেই বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে। এর পাশাপাশি সারা দেশেই বিভিন্ন জায়গা মানুষ কিন্তু আহত হয়ে বিভিন্ন হসপিটালেও তারা অ্যাডমিট হয়েছেন। বিশেষ করে রাজধানীর পঙ্গু হসপিটালেও তারা অ্যাডমিট হয়ে অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে এই যে রাজধানীর যে ভবনগুলো আসলে হেলে পড়েছে, যে সকল বাসিন্দা এই ভবনগুলোতে বসবাস করেন তাদের মধ্যে কিন্তু যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, পাশাপাশি যে ভবনগুলো এখনো ঠিক আছে সেই সকল বাসিন্দাদের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ স্বাভাবিকভাবেই গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল সেটির রিক্টার স্কেলের মাত্রা যদিও 5.7 থাকলেও এটার কম্পন কিন্তু মানুষের মনে একটি আতঙ্কের তৈরি করেছে, যেটি নিয়ে সাধারণ মানুষ কিন্তু এখনো সেই আতঙ্কেই রয়েছেন। তারা বলছেন যে রাজধানীতে যদি 5 মাত্রার ভূমিকম্পে যে অবস্থা বা যে আতঙ্কের তৈরি হয়েছে এটি যদি 7 মাত্রা বা কখনো না হোক, মানুষ চাচ্ছেন এটি যদি 7 মাত্রা হয় তাহলে কি ধরনের প্রভাব পড়বে একে কিন্তু এই যে কালকের কম্পন হয়েছে বা ভূমিকম্প হয়েছে সেটি থেকেই তারা বুঝতে পারছেন। তো সাধারণ মানুষ যেটি বলছেন যে এই ভূমিকম্প থেকে পরবর্তী যে পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হয় এটি যেন সুষ্ঠু সুন্দরভাবে নেওয়া এবং পরবর্তী পদক্ষেপ বড় ধরনের কোনো ভূমিকম্পের ঘটনা ঘটলে সরকারি পক্ষ থেকে যারা রেস্কিউ করবে তাদের যে প্রশিক্ষণ বা সাধারণ মানুষের জন্য যে নিজে বেঁচে থাকার জন্য যে প্রশিক্ষণ সেগুলো দেওয়ার যে ব্যবস্থা সেগুলো তারা দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যে ভূমিকম্প প্রকৃতি কিন্তু এটি আমাদেরকে সতর্ক করেছে, অতএব এই সতর্কতা শুধু আমরা যে হেয়ালি করে এটি ছেড়ে দেব বিষয়টা এমন নয়, এটি থেকেই সতর্ক হয়ে এবং পরবর্তীতে বড় ধরনের কোনো ভূমিকম্প যখন হবে সেখান থেকে আসলে বের হওয়ার বা সেখান থেকে পরবর্তী যে পদক্ষেপগুলো সেটি নির্ধারণ করার জন্য সরকার কি ধরনের পরিকল্পনা নেবে এটি কিন্তু সাধারণ মানুষ দাবি জানাচ্ছে। তো এখন আমরা চলে যাব গতকালকের ভূমিকম্পের যে উৎপত্তিস্থল নরসিংদীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পিয়াল। আমরা তার কাছ থেকে সেখানকার অবস্থা জানবো। পিয়াল, গতকাল যে ভূমিকম্পনে সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল সেই 5.7 মাত্রার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের কিন্তু উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী থেকে এবং সেই ভূমিকম্পের ফলে কিন্তু পুরো নরসিংদী জেলা কিন্তু কেঁপে উঠে 10:38 মুহূর্তেই কিন্তু পুরো জেলার 6টি উপজেলায় কিন্তু এই উপজেলায় কিন্তু মানুষজন আসলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যখন ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পের পরপরই কিন্তু আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু খবর পাচ্ছি আজকে বিভিন্ন ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে। আমি এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে গিয়ে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়। সেই জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু বিভিন্ন দেয়াল এবং বিম এবং যে পিলার রয়েছে সেই পিলারগুলোতে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে ভাঙনের ফলে কিন্তু যে আস্তর সেগুলো কিন্তু ভেঙে পড়ে গিয়েছে। পাশাপাশি কিন্তু নরসিংদীর যে সার্কিট হাউসটি রয়েছে সেটিও কিন্তু ফাটল দেখা দিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, যেহেতু মাধবদী থেকে যে ভূমিকম্পের উৎপত্তি স্থল, পাশাপাশি কিন্তু মাধবদীর পাশাপাশি কিন্তু যে পলাশ উপজেলা, সেই পলাশ উপজেলায় একটি ডেয়ারি ফার্ম যেটি রয়েছে সেটি কিন্তু যে সড়কটি রয়েছে সেটি কিন্তু মাটি ফেটে ফাঁক হয়ে কিন্তু সড়কটি কিন্তু ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি কিন্তু পলাশ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে যেটি হচ্ছে যে স্বাস্থ্য ডাক্তার এবং যারা থাকে তারা কিন্তু যে ভবনটি রয়েছে সেটিও কিন্তু ফাটলের সৃষ্টি হয়েছে। পাশাপাশি একটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ রয়েছে, সেই মডেল কলেজের যে মাঠটি রয়েছে সেটিতেও কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে। এবং এই যে ফাটল আমরা কিন্তু আজকে খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর আসছে যে বিভিন্ন আবাসিক ভবনে ফাটল, কিন্তু যে আমরা যে বিষয়টি দেখেছি প্রশাসনের পক্ষ থেকে যে ভূমিকম্পের ফলে যে ফাটলগুলো সেটি আসলে জেলা প্রশাসক বলেন, ফায়ার সার্ভিস বলেন এবং দুর্যোগ মন্ত্রণালয়ের যে অফিসগুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করতে পারেনি। এবং এই নির্ণয় না করার কারণে কিন্তু যে সাধারণ মানুষজন বলছে যে ভূমিকম্পের যে পরবর্তী যে পদক্ষেপ সেটি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের চোখে পড়েনি। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ভূমিকম্পের পরবর্তী যেই সংবাদ সেটি সব শেষ।
এতক্ষণ শুনছিলাম ভূমিকম্পের সর্বশেষ খবর নরসিংদী থেকে সরাসরি। এর আগে যুক্ত ছিলাম পুরান ঢাকায়। বহির্গমন ছাড়পত্র জটিলতায় আবারও সংকুচিত হয়ে যেতে পারে সৌদি আরবের শ্রমবাজার, এমন শঙ্কা জানিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন বিএমইটির নতুন নিয়মের জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে বাজারটিতে যেতে পারেননি প্রায় 1 লাখ শ্রমিক। রাজনৈতিক সরকার ছাড়া সমাধানের কোনো পথ দেখছেন না অভিবাসন বিশেষজ্ঞরা। তবে এই ব্যাপারে বিএমইটির বক্তব্য পাওয়া যায়নি। সাইফুল ইসলামের রিপোর্ট। সিলেটের বাসিন্দা মামুন মিয়া বিএমইটিতে দাঁড়িয়ে জানাচ্ছিলেন শ্রমিক হিসেবে সৌদি যেতে কতটা বাধার মুখে পড়েছেন তিনি। 3 মাস ভিসা মেয়াদের মধ্যে পার হয়েছে 2 মাস। বাকি সময়ে বিএমইটি থেকে ছাড়পত্র পাবেন কিনা তা নিয়ে বাড়ছে শঙ্কা। কিস্তির মানুষ আমার বাড়িতে যাচ্ছে, এখন আমি একদম অসহায় স্যার, আমার মরা ছাড়া কোনো উপায় নাই। শুধু মামুন নয়, এমন ভুক্তভোগী অনেকে যাদের কেউ ভিটে মাটি বন্ধক রেখে বা ঋণ নিয়ে প্রবাসে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, অথচ শেষ সময় এসে মিলছে না বহির্গমন ছাড়পত্র। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। অলরেডি আমার জবটাও ছেড়ে দিয়েছে, আমি বেকার ঢাকাতে বসে আছি, এখন আমি নিজে চলতে পারতেছি না। জায়গাটা বিক্রি করে দিছি, এরপরে আরো কিছু টাকা সুদেও আনতে হয়েছে, আনিয়া টাকা টুকা জমা দিয়ে ভিসা বাইর করছি। আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ভিসার মেইন পাওয়ার হচ্ছে না। আগে কোনো একটি কোম্পানিতে কাজ করতে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন কোনো জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি থেকে, সত্যায়ন নিতে হবে সৌদি দূতাবাস থেকে। 5-এর অধিক হইলে তোমরা চেম্বার অফ কমার্স এবং এম্বাসি অ্যাটেস্ট করে আনো। তো এখন একটা প্যাসেঞ্জার সৌদিয়ান থাকে এম্বাসি থেকে 2000-2500 কিলো দূরে, সে তো এম্বাসি অ্যাটেনশন করতে আসবে না একটা ভিসার জন্য। একটা ভিসার মেয়াদ হচ্ছে 90 দিন। প্রত্যেকটা এজেন্সিতেই পাসপোর্ট আছে, যে ভিসাগুলো সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে, কিন্তু বহির্গমন ছাড়পত্রের জন্য আমরা ট্রেন করতে পারছি না। বিএমইটির তথ্য, গেল বছর সৌদি গেছেন 6,28,564 জন শ্রমিক। সেখানে এবছর নভেম্বর শেষ হওয়ার আগেই এ সংখ্যা দাঁড়িয়েছে 6,45,895 জনে। রিক্রুটিং এজেন্সি মালিকদের দাবি, নানান রকম জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে এই বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। 1 থেকে 5-এর দায়িত্ব তো আমি নিচ্ছি, তাহলে আমি 6 থেকে 24-এর দায়িত্ব আমি নিচ্ছি। তা আপনি 6 থেকে 24-এর মধ্যে এম্বার্গো দেওয়াটা এটা একটা হাস্যকর বিষয়। কিছু বিষয় আমাদের বাংলাদেশের জন্য ইস্যু করেন, কিছু পাকিস্তান, কিছু ইন্ডিয়া, কিছু নেপাল, বাকি 3টা দেশ থেকে কর্মী চলে দিয়ে অলরেডি কাজ করতেছে। আর আমার কর্মীটা এখনো অনিশ্চয়তার মধ্যে সে যেতে পারবে কিনা। কোণঠাসা করতে 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 এটা বন্ধের উপক্রম করে ফেলেছে। ওই যে অমুক আইন তমুক আইন, এইটা আমি ওইভাবে দেখি না, আমি দেখি এটা একটা চক্রান্ত। 2034 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এজন্য স্টেডিয়াম সহ অবকাঠামো নির্মাণে দেশটিতে বাড়ছে ভিনদেশি শ্রমিকদের চাহিদা। এমন বাস্তবতায় দ্রুত সময়ে ভিসা জটিলতা দূর করতে না পারলে অন্য দেশ সৌদি বাজার দখলে নিবে বলে যুক্তি অভিবাসন বিশেষজ্ঞদের। এখন কেন কড়াকড়ি? কারণ এখন এটার সাথে রাজনীতিটা যুক্ত হয়েছে। কাজে এই প্রবলেমগুলোর সমাধান কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারের ভিসা জটিলতা দূর করতে বিএমইটির কোনো উদ্যোগ আছে কিনা তা জানতে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 50টা পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরে তেলেসমাতি চুরির 20 দিন পর ভাঙা ভোল্টেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুন নিয়ে এখনও প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের জন্য অর্থায়ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ কিংবা কার্বন নিঃসরণ কমিয়ে আনা সহ কোনো ক্ষেত্রে অর্জন ছাড়াই শেষ হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। তবে মিথেনের পরিমাণ কমিয়ে আনতে অর্থায়নে একমত হয়েছে উন্নত দেশগুলো। এবারে আলোচনার অগ্রগতির ধারাবাহিকতায় পরবর্তী সম্মেলনে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেমে থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ভয়াবহ আগুনের ঘটনায় এবারের আয়োজনের ছন্দপতন কাটিয়ে স্থানীয় সময়ে শুক্রবার শুরু হয় সমাপনী দিনের কার্যক্রম। শেষ দিনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়ে আলোচনা এবং কপ প্রেসিডেন্টের ব্রিফিং ছাড়া বাকি অধিবেশনগুলো ছিল শূন্য। বন্ধ ছিল অংশগ্রহণকারী দেশগুলোর প্যাভিলিয়নও।
সম্মেলনে ব্রাজিল প্রস্তাবিত খসড়া নথিতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি বন্ধের বিষয়ে রোডম্যাপ অন্তর্ভুক্ত না হওয়ায় এর বিরোধিতা করে স্বাক্ষর করে 29টির বেশি দেশ। আবার ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নে আসেনি কোনো প্রতিশ্রুতি। সব মিলে এবারের সম্মেলনে অর্জন প্রায় শূন্য বলে জানান পরিবেশ বিজ্ঞানীরা। প্রতি বছরই আমরা ভাবি যে একটা সমাধানের দিকে যাবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, কিন্তু সেই জিনিসটা কিন্তু যেভাবে আশা করি সেভাবে ঘটছে না। তবে অগ্রগতি হওয়া বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো জোটবদ্ধভাবে পদক্ষেপ নিলে তুরস্কে অনুষ্ঠিতব্য 31তম জলবায়ু সম্মেলনে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেম থেকে প্রশ্ন আশিস, সময় সংবাদ। যেন সিনেমাকেও হার মানানোর গল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রং ভোল্টের তালা ভেঙে অস্ত্র চুরির 20 দিনের মাথায় ওই ভোল্টে মিলল বেশ কিছু অস্ত্র। কিভাবে অস্ত্র গায়েব হলো, আবার কিভাবে একই ভোল্টে ফিরে এলো, তা নিয়ে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। যদিও আগুন লাগার পর গঠিত তদন্ত কমিটি 33 দিন পরও রিপোর্ট দিতে পারেনি। এস আল মামুন ও রতন মজুমদারকে সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় একটি মাস পেরিয়েছে। এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো, আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ। 19 নভেম্বর সন্ধ্যা, বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি। ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজার লিস্ট করে নিয়ে হয় এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি, না কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেক্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল, নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানের জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে, এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুরে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্নের জন্ম দেয়। এমনকি সিভিল এভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য। স্ট্রং ভোল্টটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সরকারি সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বাধাগ্রস্ত চট্টগ্রাম নগরীর উন্নয়ন কর্মকাণ্ড। উন্নত বিশ্বের শহরের আদলে নগর সরকার গঠনের উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। নগরবিদরা বলছেন, মেয়রের নেতৃত্বে সব সংস্থাকে একই ছাতার নিচে আনলে কেটে যাবে জটিলতা, বাড়বে কাজের গতি। এদিকে তারেক রহমানকে নগর সরকারের প্রস্তাবনা দিয়ে রেখেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ক্ষমতায় গেলে যা বাস্তবায়নের আশ্বাস তার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা ৬০ বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রাম, অথচ ৮টির বেশি সেবাদানকারী সংস্থা থাকলেও সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবে প্রকৃত নগর সেবা থেকে বঞ্চিত ৭০ লাখ নগরবাসী। সড়ক সংস্কারের কাজ শেষ হওয়া মাত্রই অপরিকল্পিত ওয়াসার খোঁড়াখুড়িতে বাড়ে জনভোগান্তি। নানা সড়ক, নালা ও খাল নিয়ে সিডিএ ও সিটি কর্পোরেশনের রশি টানাটানিতে পুরোপুরি দূর করা যাচ্ছে না জলাবদ্ধতাও। যেখানে সেখানে বিদ্যুতের লাইন। ওয়াসা, সিটি কর্পোরেশন, সিডিএ, বিদ্যুৎ ও বন্দর সহ নানা সরকারি সংস্থার মধ্যে নেই সমন্বয়। এতে দুর্ভোগের পাশাপাশি ব্যাহত নগরীর উন্নয়ন। সব সংস্থা যদি একসাথে কাজ করতে পারে এবং সেটা যদি সিটি কর্পোরেশনের অধীনে হয়, তাহলে পরে কাজের মধ্যে ধীরগতিটা আসে না এবং কাজটা খুব ডিসিপ্লিন রহিত হয়। যে উদ্দেশ্যে আমরা করছি সেই উদ্দেশ্যেই সেটা দ্রুত সফল হয়। বাজেটের যে প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক সময় আমরা নগর সরকারের মাধ্যমে এটা প্রণীত করে আমরা সেটা কাজ করতে পারি। জলাবদ্ধতা, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ নানা মেগা প্রকল্প করে এক সংস্থা, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব অপর সংস্থার হাতে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় ফ্লাইওভারের উপরেই। নাটবল্টু ও লাইট খুলে নেওয়া সহ সঠিক তদারকির অভাবে অকার্যকর হয়ে পড়ে মেগা প্রকল্পগুলো। নগরবিদরা বলছেন, রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, সিদ্ধান্ত গ্রহণ, বরাদ্দ সহ নানা জটিলতার সমাধানে প্রয়োজন উন্নত বিশ্বের আদলে সব সংস্থাকে নিয়ে মেয়রের নেতৃত্বে নগর সরকার। সবগুলো যদি একটা আমব্রেলার নিচে আসে, একটা ছাতার নিচে, এবং জনগণের প্রতিনিধি যদি জনগণের চাহিদা মোতাবেক পরিকল্পনাটা করে এবং যখন জনগণের কাছে যেখানে দরকার, মেয়র, বিভিন্ন সিভিল সোসাইটি, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কাউন্সিলর সবাইকে নিয়ে প্রত্যেকটা কাজ করার জন্য মেয়র আলাদা আলাদা কমিটিও করবেন। মেয়রের ক্ষমতা বৃদ্ধি ও তার কাছে জবাবদিহিতা সহ অতীতে চট্টগ্রাম ও ঢাকার মেয়ররা সরকারের কাছে কিছু রূপরেখা তুলে ধরেছিলেন। এছাড়া 2011 সালে সিটি গভর্নেন্সের উন্নয়নে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ 10 দফা সুপারিশও তুলে ধরেন। জায়গার মতো দাতা সংস্থাগুলোও অর্থ বরাদ্দে শর্ত দিয়ে থাকে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের। প্রশাসনে যে কাজগুলোকে একটা জায়গায় সমন্বয় করে করা হতো, তাহলে আমরা হয়তো অনেক বেশি উপকৃত হতাম এবং এই শহরের চেহারা হয়তো অনেক আমরা বদলাতে পারতাম। যে সমস্যাগুলো আমরা এখন, সেটা মশা বলেন, সেটা জলাবদ্ধতা বলেন, সেটা বিভিন্ন রকম হকার বলেন, অথবা বিভিন্ন গাড়ি বলেন, রাস্তা ফুটপাত দখল বলেন, হ্যাঁ, সবগুলো আমরা মনে করি যে সমন্বয় থাকলে সে কাজগুলো করা অনেক সহজ হতো। ভারতের দিল্লি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও জাপানের টোকিও সহ উন্নত বিশ্বের অন্তত 50টির বেশি দেশে মেয়রের নেতৃত্বে আছে নগর সরকার। সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও অভিভাবকত্বহীনতার কারণে ব্যাহত হচ্ছে এই নগরীর উন্নয়ন কর্মকাণ্ড। নগরবিদরা বলছেন, এই সুন্দর নগরীর শৃঙ্খলা ফেরাতে নগর সরকারের কোনো বিকল্প নাই। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল, পরিচিতি পাচ্ছে মৃত্যুর করিডর হিসেবে। চলতি বছরে এই মহাসড়কে 155টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 150 জন, আহত হয়েছেন 351 জন। এসব দুর্ঘটনার পেছনে অপ্রশস্ত সড়ক, বিপজ্জনক বাঁক, বেপরোয়া গতি, লবণাক্ততার কারণে পিচ্ছিল সড়ক, অবৈধ যানবাহন চলাচল ও অতিরিক্ত যানবাহনের চাপকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। জীবনের জয়গান আর পর্যটনের হাতছানি যেখানে সেখানে লুকিয়ে আছে এক মৃত্যুফাঁদ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, যা এখন অনেকের কাছে মৃত্যুর করিডোর। প্রতিদিনই এই মহাসড়কে ঝরছে প্রাণ, নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। এই মহাসড়কের ধারণ ক্ষমতা পেরিয়েছে বহু আগে। অপ্রশস্ত সড়ক, নেই কোনো সড়ক বিভাজক, যার ফলে সামান্য অসাবধানতায় ঘটছে মুখোমুখি সংঘর্ষ। আরেকটি বড় কারণ লবণাক্ততা। লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে সড়ককে করে তোলে পিচ্ছিল। এছাড়া বেপরোয়া গতি আর অদক্ষ চালকদের অসুস্থ প্রতিযোগিতা তো আছেই। সড়ক ও জনপথ অধিদপ্তরের হিসেবে এই পথে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে অনেক বেশি। এছাড়াও অনুমোদন না থাকলেও এই মহাসড়কে চলাচল করে অনেক ফিটনেসবিহীন যান ও নিষিদ্ধ ব্যাটারি চালিত ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা। লবণের পানি আর 3 চাকার গাড়িগুলো বেশি যাতায়াত করে, মেইন হাইওয়েতে উঠে যায়, যার কারণে দুর্ঘটনাটা বেশি হয়। ঘুম থেকে উঠে শুনি যে 2-3টা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর বৃষ্টি দিলে তো এখানে অ্যাক্সিডেন্টের মাত্রাও বেড়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত 6 লেনের রাস্তা হবে না, এতদিন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হতে থাকবে।
হাইওয়ে পুলিশ বলছে বেপরোয়া গতির যানবাহন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই মহাসড়ক 4 লেন কিংবা 6 লেন উন্নীত করা ছাড়া বিকল্প নেই মনে করে বিআরটিএ কর্তৃপক্ষ। রাস্তার যে কন্ডিশন সেই তুলনায় এখানে গাড়ির চাপটা বেশি। এখানে যদি 4 লেন কিংবা 6 লেন উন্নীত করা হয় তাহলে হয়তো সড়ক দুর্ঘটনা কমতে পারে। আমরা ওভার স্পিডে প্রচুর পরিমাণ প্রজেকশন দিচ্ছি, প্রতিদিনই দিচ্ছি। 80-70 উপরে গতি পাইলে আমরা মামলা দিচ্ছি। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে করার দাবিতে সরব রয়েছে এই অঞ্চলের মানুষ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার দাবি তাদের। কর্তৃপক্ষের মাধ্যমে দিচ্ছি, আকর্ষণ করছি অতি সত্বর আমাদেরকে এই মরণপাত থেকে উদ্ধার করার জন্য। এরপরও যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা পরবর্তীতে আরও কি কর্মসূচি দেওয়া যায় সেটা আলোচনা সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রাম কক্সবাজার 150 কিলোমিটার দূরত্বে এই মহাসড়কে চলতি বছরে মৃত্যু হয়েছে 150 জনের আর আহত হয়েছে 351 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। নিউ ইয়র্কের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আইনসহ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ জানান নবনির্বাচিত মেয়র। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বৈঠক। স্থানীয় সময় শুক্রবার বিকেল 3টার পর হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। 8 ঘন্টা বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও মামদানি। 4 নভেম্বরের নির্বাচনে মামদানির ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। একে অন্যকে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন। এদিন মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিউ ইয়র্কের মেয়র হওয়া অনেক বড় ব্যাপার। তিনি আশা করেন মামদানি দুর্দান্ত মেয়র হবেন। আর মামদানি বলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প মামদানি। আমাদের একটা দারুণ বৈঠক হলো, খুবই ভালো, খুবই ফলপ্রসূ। আমাদের একটা মিল আছে, আমরা দুজনই চাই আমাদের এই প্রিয় শহরটা ভালোভাবে এগিয়ে যাক। আর আমি মেয়রকে অভিনন্দন জানিয়েছি, তিনি সত্যিই অসাধারণ একটি নির্বাচন লড়েছেন। প্রাথমিক থেকেই খুবই দক্ষ, কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তিনি সবাইকে খুব সহজেই হারিয়েছেন। প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠকটা খুবই ফলপ্রসূ ছিল। আমরা দুজনই নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি। এই শহরেই আমাদের মিল, আর এই শহরের মানুষকে কিভাবে সাশ্রয়ী জীবন ফিরিয়ে দেওয়া যায় সেটাই ছিল আলোচনার মূল বিষয়। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন 34 বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। 1 জানুয়ারি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। দেখছেন সময় সংবাদ। দিনের শুরুতে উইকেট হারালেও বাংলাদেশের লিড ছাড়িয়েছে 400। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হুসাইন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। 156 রানে 1 উইকেট নিয়ে চতুর্থ দিনের শুরুটা বাংলাদেশের খুব একটা ভালো হয়নি। প্রথমে সাদমানকে অ্যান্ডি ম্যাকব্রেইন ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন। এরপর শান্ত আসলে উইকেটে টিকে থাকতে পারেননি। তবে সবচেয়ে সুখবর যেটা, সেটা হচ্ছে মুশফিক ব্যাটিং করছেন। এখনও মুশফিক বেশ ভালোভাবে ব্যাটিং করছে। আমরা যেমনটা জানি যে প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করে বিশ্বের 11তম ক্রিকেটার হিসেবে 100তম টেস্টে 100 সেঞ্চুরি করার রেকর্ড করেছেন। এখন যদি তিনি দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পান
তাহলে রিকি পন্টিংয়ের পাশে তার নাম থাকবে, কারণ দোনো ইনিংসে রিকি পন্টিং সেঞ্চুরি করেছিলেন তার ১৭তম টেস্টে। মুশফিকের সামনেও সেই সুযোগটা আসে, এটাই এখন বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি, কারণ প্রতিপক্ষ হিসেবে এই টেস্টটা বাংলাদেশের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু মুশফিকের কারণে, কারণ মুশফিক ১৭তম টেস্ট খেলছেন, তার কারণে এই ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুশফিকের সামনে সেই সুযোগটা আছে। মুশফিক চাইলে আজকে পুরোটা দিন রয়ে গেছে, মুশফিক যদি আবারও সেই একটা সেঞ্চুরি করতে পারেন তাহলে 2 ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক কিন্তু প্রথম উইকেট কিপার যিনি ১৭তম টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন এমন কীর্তি অর্জন করবেন। এছাড়া আমরা যদি বলি এরপরই বাংলাদেশের T20 সিরিজ রয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে, সেই সিরিজের আগে কিন্তু T20 দলকেও আমরা দেখছি যে অনুশীলন করছে, কারণ আমরা জানি যে 2026 T20 যে বিশ্বকাপটি রয়েছে তার আগে আন্তর্জাতিক সিরিজ বলতে এই আয়ারল্যান্ড সিরিজটাই রয়েছে। সেখানেই আসলে বাংলাদেশকে সব ধরনের প্রস্তুতি নিতে হবে এবং যাচাই বাছাই যতটুকু প্রয়োজন বাংলাদেশ দলের জন্য T20 বিশ্বকাপের আগে সে পুরোটাই কিন্তু বাংলাদেশকে এই সিরিজ থেকে নিতে হবে। এরপর বিপিএলটা কিন্তু এক প্রকার এখনো অনিশ্চয়তায় ঘেরাই রয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে আসলে এই আয়ারল্যান্ড সিরিজ থেকেই আসলে বাংলাদেশকে T20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা, শাহজালালে ইউনুস শেরিং সংক্ষিপ্ত বৈঠক, সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। আসন ছাড় নিয়ে বিএনপির সঙ্গে মিত্রদের দর কষাকষিতে প্রতীক নিয়ে দুশ্চিন্তা, ধানের শীষ ছাড়া জয় ছিনিয়ে আনার সক্ষমতা যাচাইয়ে জোর, চলতি সপ্তাহে সমঝোতার আশা। এবং 5.7 মাত্রার ঝাঁকুনি দিল বড় বিপর্যয়ের বার্তা, ভৌগোলিক কারণে আরও ভয়ঙ্কর ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, সিংহভাগ ভবন ধসে ঢাকা চট্টগ্রামে বিপর্যয়ের শঙ্কা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।